আইসিটিতে একটা চিঠি পাঠিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি এই চিঠিটি আসলে সিম্পল একটি অবজারভেশন ছাড়া আর তেমন কিছু নেই। এটার আসলে আইনগত কোনো ধরনের কোনো অভিযোগ করেছেন যে বিচার বিভাগীয় স্বাধীনতা নাই, প্রসিকিউশন পক্ষপাত দুষ্ট, ডিউ প্রসেস বা ফেয়ার ট্রায়াল মানা হয় নাই, এবং একই রকমের অভিযোগ কিন্তু আওয়ামী লীগের আমলেও ছিল। যখন জামাতে ইসলামের নেতাদেরকে বিচার করা হচ্ছে তখন কিন্তু এই অভিযোগগুলো এসছে যে দেখছি এটিএম আজহারুল ইসলাম যুদ্ধাপরাধী, মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত হয়েছিল, তাকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। এবং এরকমই কি ভবিষ্যতেও এই রায়গুলোর অবস্থাও আওয়ামী লীগের পুরো শাসন আমলে যেই অভিযোগগুলো উঠেছে ঠিক একই ধরনের অভিযোগগুলো কিন্তু এখন একই ট্রাইব্যুনালের বিরুদ্ধে আওয়ামী লীগ নেতা যে কর্মীদের সংবিধান মানলে তো এতক্ষণ জেলে থাকতে হতো, খালেদা জিয়া মুক্ত হতে পারতেন না ইত্যাদি। স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন এটি প্রতারণার দলিল, জাতীয় প্রতারণার দলিল, অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল। প্রথমত হচ্ছে ইলেকশন করলেন, জিতলেন, সবকিছুই এই কনস্টিটিউশনের অধীনে এবং শপথ নিলেন এই কনস্টিটিউশনের অধীনে। তারপরে বলছে পাশাপাশি এই সংবিধান ছুড়ে ফেলার জন্য কিংবা গণভোটে যখন প্রায় 70% মানুষ রায় দিয়ে দিল, তখন সেটির আবার একটা কি হয়ে গেল, মানে অবৈধ বিষয়ের উপরে একটা জনরায় চলে এলো। তিনি নানান জনকে হুমকি ধামকি দেওয়া, বিচারকের নামে প্রধান বিচারপতির কাছে কমপ্লেন করা, প্রধান বিচারপতি আবার টেক্সট মেসেজ পাঠিয়ে তাদেরকে কেন জামিন দিলেন, কে কোথায় জামিন পেলেন রাজাকার হত্যার বিচার যেমন হয় নাই, পুলিশ হত্যার বিচারও সেরকমটা হবে না। তো হরে ধরে শুধু রাজাকার বলেই কিংবা অন্য পরিচিতির কারণে শোক প্রস্তাব হয়েছে তা না। কোনো না কোনো সময়ে তারা সংসদ সদস্য ছিলেন যারা তাদের নামে কিন্তু শোক প্রস্তাব তুলে হয়েছে। শেখ হাসিনাকে স্বৈরাচার, ফ্যাসিস্ট, আমরা গণহত্যাকারী নানান অভিযোগ বিশেষণে বিশেষায়িত করছি। তিনিও তো ধরেন একটা পর্যায়ে তো নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট প্রসিকিউশন, বিচারিক যথাযথ প্রক্রিয়া না মানা এবং অনুপস্থিতিতে বিচারসহ বেশ কয়েকটি অভিযোগ এনে ট্রাইব্যুনালকেই একটি চিঠি পাঠানো হয়েছে শেখ হাসিনার পক্ষ থেকে। দাবি করা হয়েছে মৃত্যুদণ্ড বাতিলের। বিচারের রায় হওয়ার পর এমন চিঠির কার্যকারিতা কতটা আর উদ্দেশ্যই বা কি? এদিকে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক থেকে শুরু করে সাংবাদিকদের বিরুদ্ধে ভৌতিক মামলায় দীর্ঘ কারাবাসের প্রতিকার হবে কি? অন্যদিকে জুলাই সনদ বাস্তবায়ন আদেশকে বিএনপি বলছে অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল, যদিও গণভোটে এসেছে জনরায়। এই জটিলতার সমাধান কি? রাজাকার হত্যার বিচার হয়নি, ফলে পুলিশ হত্যারও বিচার হবে না। জুলাই যোদ্ধা সুরক্ষা অধ্যাদেশ এর বরাত দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর এমন আশ্বাসে কি বার্তা? এসব নিয়ে কথা বলতে স্বপ্নধারা নিবেদিত পালস অফ পলিটিক্সে আমার আজকের অতিথি সুপ্রিম কোর্টের আইনজীবী এবং মানবাধিকার কর্মী। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি সময় দিচ্ছেন আমাকে। আপনার কাছে আসলে কতগুলো বিষয় জানতে চাইবো। যে সংসদে যেটি দেখা যাচ্ছে, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ, সেটি নিয়ে যে সংসদে তর্ক বিতর্ক সমালোচনা ওয়াকআউটের ঘটনা হচ্ছে, আসলে এই বিষয়টা কি, এটির সমাধান কিভাবে হতে পারে, এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আদালতে যে অনেকগুলো মামলা জমে আছে, বিশেষ করে 5 আগস্ট এবং তার পরবর্তী মামলাগুলো, সেটি সম্পর্কে একটু জানতে চাইবো। মামলা জট হয়ে যাচ্ছে কিন্তু সেটি নিয়ে জানতে চাইবো। কিন্তু একদম রিসেন্ট যে বিষয়টি দেখলাম সেটি নিয়ে একটু আলোচনাটা শুরু করি। যে আইসিটিতে একটা চিঠি পাঠিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি ইতিমধ্যে দণ্ডিত হয়েছেন আইসিটিতে, এবং তিনি সেই চিঠিটিও আমি একটু দেখবার সুযোগ ছিল। তিনি সেখানে অভিযোগ করেছেন যে বিচার বিভাগীয় স্বাধীনতা নাই, প্রসিকিউশন পক্ষপাত দুষ্ট, ডিউ প্রসেস বা ফেয়ার ট্রায়াল মানা হয় নাই, এবং অনুপস্থিতিতে বিচার হয়েছে বা রায় হয়েছে, এই বিষয়গুলো তিনি বলছেন, এবং এই রায় বাতিলের আবেদন করছেন। মৃত্যুদণ্ড বাস্তবায়নের যেন কোনো উদ্যোগ না হয় এরকম প্রসঙ্গ তিনি বলছেন। আপনার কাছে একটু বিস্তারিত জানতে চাইবো, আপনি নিশ্চয়ই চিঠিটা দেখেছেন, এবং এই চিঠির কোনো কার্যকারিতা আছে কিনা। ধন্যবাদ আপনাকে। যদি আপনার শেষ যে চিঠির প্রসঙ্গ সেটা দিয়ে আসলে যদি শুরু করি তাহলে বলতে হবে যে আপনার এই চিঠিটি আসলে সিম্পল একটি অবজারভেশন ছাড়া আর তেমন কিছু নেই। এটার আসলে আইনগত কোনো ধরনের কোনো সেই অর্থে কোনো ভূমিকা রাখার মতো কোনো শক্তি বা স্পিরিট আসলে এটার মধ্যে নেই। ওনারা যদি ট্রায়াল চলাকালীন সময়েও যদি কথাগুলো বলতেন তাহলে হচ্ছে অ্যাটলিস্ট একটা ইম্প্যাক্ট তৈরি হতো। কিন্তু এখন পরিস্থিতিটা যেটা হয়েছে, একটা জাজমেন্ট হয়েছে, জাজমেন্টটা যদি আসলে তর্কের খাতিরে যদি ধরে নিই যে এটা আসলে ভুলভাবেও হয়েছে, সেটা আপনাকে চ্যালেঞ্জ করতে হবে হচ্ছে আইনি প্রক্রিয়ার মধ্যেই। অর্থাৎ একটা ফোরাম এখনো রয়ে গেছে, সেটা হচ্ছে যিনি কনভিক্টেড হয়েছেন তিনি অ্যাপিল করতে পারেন। অ্যাপিলের জন্য অবশ্যই তাকে আসলে আদালতের কাছে এসে আগে সারেন্ডার করতে হবে, করে সশরীরে হাজির হয়ে হচ্ছে আপনার এই অ্যাপিলটা করতে হবে। কারণ ফিউজিটিভ যদি হয় তাহলে ফিউজিটিভের পক্ষে কোনো আইনজীবী আসলে কোনো মামলা পরিচালনা করার এখতিয়ার রাখেন না, কারণ ফিউজিটিভের কোনো আইনগত
কোনো রকমের অধিকার থাকে না, তাকে আদালতে এসে কথাগুলো বলতে হয়। ফলে একটি আইনজীবীদের সংগঠন কিংবা একটি দল আইনজীবী যে অবজারভেশন পাঠিয়েছেন, সেটা কেবলই তাদের ব্যক্তিগত মতামত হিসেবে কোনো রকমের আইনি কনসিডারেশন পাওয়া কিংবা কোনো ধরনের বিবেচনা করার মতো কোনো শক্তি সেই চিঠির মধ্যেও নেই, বা এই ধরনের কোনো পদ্ধতিও আসলে কোথাও নেই। তারা অবজারভেশনের হিসেবে ওই যেটা পূর্বে বললাম যে ট্রায়াল চলাকালীন সময়ে যদি এটা পাঠাতেন, তাহলে হয়তো এটা নিয়ে এক ধরনের আইনগত না হলেও এইটার কোনো না কোনো ভাবে হয়তো একটা প্রেসার পয়েন্ট হিসেবে কাজ করতো। তাহলে এখন আসলে আপনার কি মনে হয় এটি পাঠানোর এখন কি উদ্দেশ্য থাকতে পারে? কারণ আইনজীবীরা যারা পাঠিয়েছেন তারা নিশ্চয়ই প্রক্রিয়াগুলো জানেন যে আসলে যেহেতু বিচারের এই পর্যায় পর্যন্ত শেষ হয়ে গেছে, এই চিঠির আসলে লিগাল কোনো কার্যকারিতা নাই। তাহলে তারা কি উদ্দেশ্যে পাঠিয়েছেন বলুন? এটা আসলে উদ্দেশ্যটা তো অনুমান করা মুশকিল, কারণ এটা ওনারা নিজেরাই ভালো বলতে পারবেন যে কেন পাঠালেন এরকম একটা বিলেটেড স্টেজ। এটা হয়তো জাস্ট আন্তর্জাতিকভাবে এক ধরনের জনমত গড়ে তোলা যে আসলে বিচার প্রক্রিয়াটা এখানে সঠিক হয়নি। কিন্তু ওনাদের এই চিঠিটা থেকে আরেকটা বিষয় যদি আলাদা করে খেয়াল করেন, তারা কিন্তু শুধু আইসিটি ট্রাইব্যুনালের কথা বলছেন, সারা দেশের বিচার ব্যবস্থা নিয়ে কোথায় কি হচ্ছে তাদের কিন্তু কনসার্ন না। ফলে ওনাদের পার্টিকুলার মোটিভেটেড এক ধরনের চিঠি হিসেবেও কিন্তু এটাকে খারিজ করে দেওয়ার মতো একটা সুযোগ থাকে, কারণ বাংলাদেশের জুডিশিয়ারিতে নানান সমস্যা আছে। ওনারা যদি ইন জেনারেল কোনো চিঠি লিখতেন, তাহলেও হয়তো রিলেট করা যেত যে না, তারা বাংলাদেশের জুডিশিয়াল সিস্টেম নিয়েই হয়তো তাদের মধ্যে নানান ধরনের অবজারভেশন আছে এবং তারা চান যে বাংলাদেশ জুডিশিয়ারি এই সমস্ত দুর্বলতাগুলো কাটিয়ে উঠুক। সেই ধরনের কোনো কিছু তাদের ইন্টেনশন আছে, সেটাও কিন্তু মনে হচ্ছে না, যেহেতু ওনারা পার্টিকুলার একটি ট্রায়াল এবং একটি আদালতি ব্যবস্থা নিয়েই আসলে ট্রাইব্যুনাল নিয়ে প্রশ্ন তুলেছে। সেই কারণে এটা ইন্টেনশনটা বোঝাটা খুবই মুশকিল। যদিও এটার কোনো রকমের কোনো ইমপ্লিকেশন, লিগাল ইমপ্লিকেশন তো নাই, কিন্তু কোনো ধরনের ইমপ্লিকেশন এই স্টেজে আমি অন্তত একজন প্র্যাকটিশনার হিসেবেই খুব একটা কিছু দেখছি না। একদম স্পষ্ট। কিন্তু এই যে অভিযোগগুলো তুলেছেন, এই যে মানে বিচার বিভাগের স্বাধীনতা নাই বা প্রসিকিউশন সেখানে পক্ষপাত ছিল, ডিউ প্রসেস ফেয়ার ট্রায়াল হয় নাই, অনুপস্থিতিতে বিচার হয়েছে, এই যে বিষয়গুলো তুলে ধরেছেন, এগুলোর বাস্তবতা আছে কিনা বা এগুলোর কোনো আপনার চোখে এই বিষয়গুলো কেমন মনে হচ্ছে যে অভিযোগগুলো তুলেছেন? দেখুন, ওই প্র্যাকটিস স্পেসিফিক কেসের ক্ষেত্রে যেহেতু আমি সেখানে তাদের কোনো নিয়োজিত আইনজীবী পক্ষে বিপক্ষে কেউই ছিলাম না, ফলে প্রসিডিউরাল জায়গায় যদি আমি এখন অনুমান নির্ভর কথা বলি, সেটা পেশাগত জায়গা থেকে আমার জন্য সঠিক হবে না। কিন্তু এই পার্টিকুলার কেস ছাড়াও ট্রাইব্যুনালের গঠন প্রক্রিয়া এবং সেখানে যারা প্রসিকিউশনে যারা ছিলেন, প্রসিকিউটর হিসেবে পার্টিকুলার একটি রাজনৈতিক দলের মতাদর্শের লোকজন থাকা, এই সবকিছু নিয়ে যেখানে একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে, এখানে যতটা না বিচার হবে, বিচারের পরিবর্তে এক ধরনের প্রতিহিংসা চরিতার্থ করার ব্যাপার থাকতে পারে, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তৈরি হবে, সেটা কিন্তু আমি শুরু থেকেই বলে আসছি। এবং বিভিন্নভাবে কিন্তু দেখবেন যে আমার নাম উল্লেখ না করেও পরপর অন্তত 3বার পত্রিকাতে রিজয়েন্ডার দেওয়ার, বিভিন্ন রকমের স্টেটমেন্ট পাঠানোর ঘটনাও ঘটেছে ট্রাইব্যুনালের পক্ষ থেকে। আসিফ নজরুল সে সময় ছিলেন হচ্ছে আইন উপদেষ্টা, তিনি তো খালেদ মহিউদ্দিন সাহেবের একটি টক শোতে গিয়ে বলেই ফেললেন যে আমার বিরুদ্ধেই আসলে আইসিটি ট্রাইব্যুনাল এরকম একটা পত্রিকাতে স্টেটমেন্ট দিয়েছে, যেটা তিনি তার ফেসবুকে শেয়ার করেছেন তার ওয়ালে। ফলে তা থেকেও বোঝা যায় যে ওনারা পার্টিকুলারলি, যেহেতু আমি ক্রিটিসাইজ করছিলাম যে তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন থাকতে পারে এবং তাদের ওভারঅল কনস্ট্রাকশনটা নিয়েই এক ধরনের আপত্তির জায়গা ছিল, সেটা আমি আমার মতো করে ব্যক্তিগত জায়গা থেকে মতামত ব্যক্ত করেছি, কিন্তু সেটাকে প্রতিষ্ঠান রীতিমতো পত্রিকায় স্টেটমেন্ট পাঠিয়ে সেটাকে ডিসক্রেডিট করার চেষ্টা করেছে। আর ব্যক্তিগতভাবে তৎকালীন আইন উপদেষ্টা তো আমাকে ব্যক্তিগত আক্রমণ করেই নানানভাবে নানান কথা বলেছেন, যেটা খুব অশোভনও ছিল। সেই ব্যাপারগুলো কিন্তু আমাকে ফেস করতে হয়েছে। ফলে এই প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রতি তাদের ব্যক্তিগত রাগ ক্ষোভ থাকতে পারে, সেটা রোল আউট করার কোনো সুযোগ নেই। ওই জেনারেলাইজড স্টেটমেন্ট বলছি। আমি ওই কেসে আসলে কি হয়েছিল সেটাতে কোনো অংশেই কোনো দিক থেকেই জড়িত ছিলাম না। ফলে আমার জন্য বলা মুশকিল যে স্পেসিফিক আসলে কি হয়েছে এই কেসে, কিন্তু আমি ওভারঅল একটা পারসেপশনের জায়গা থেকে কিছু ক্রিটিসিজম করেছিলাম। এবং একটি কেস উচ্চ আদালত থেকে খালাস হয়ে যাওয়ার পরে সেই কেসের খালাস হয়ে যাওয়া এবং আইনজীবীদের মামলা পরিচালনার পদ্ধতি, তাদের ফেলিওর, এই জায়গাগুলোকে কিছুটা নোটিফাই করার চেষ্টা করেছিলাম। সেই নিয়ে আমার একটা পার্টিকুলার অবজারভেশন আমি শেয়ার করার পরে লাস্ট ট্রাইব্যুনালের পক্ষ থেকে আমার নাম উল্লেখ না করেই
এক ধরনের একটা প্রতিবাদ লিপি কিন্তু পাঠানো হয়েছিল, তো ওনারা সেটাকেও ডিসক্রেডিট করার চেষ্টা করেছেন। আইনগত জায়গাতে কোনো রকমের আর্গুমেন্ট তৈরি না করে ব্যক্তি আক্রমণ করেই আসলে এই বেশিরভাগ ক্ষেত্রেই এই ধরনের প্রেস রিলিজ গুলো ওনারা পাঠিয়েছেন। ফলে এরপর থেকে আসলে আমি নিজেও খুবই ডিসইন্টারেস্টেড ফিল করেছি যে এখানে আসলে কনস্ট্রাকটিভ আলোচনারই কোনো সুযোগ নেই, কারণ মন গড়া ভাবে যদি যে কেউ ব্যক্তিগত আক্রমণ করতে শুরু করে তাহলে প্রতিষ্ঠান আক্রমণ করছে ব্যক্তির বিরুদ্ধে। ফলে এটা তো একটা ডেঞ্জারাস প্রপোজিশন, কারণ আইনটা এতটাই ঝাপসা, তারা যখন যাকে মনে করে তাকেই আসলে এখানে ফ্রেম করার মতো একটা সুযোগ এখনো পর্যন্ত রয়ে গেছে, যেটা নিয়ে আমি শুরু থেকেই ক্রিটিসাইজ করছি। যে প্রসিডিওর কি হবে, তারা কোন প্রসিডিওর মেনে চলবে, সেই প্রসিডিওরের জায়গায় আইনই বলে দিচ্ছে যে তারা নিজেদের মতো করে প্রসিডিওর বানিয়ে নিতে পারে। তো যে যখন আসছে তার মতো করে প্রসিডিওর বানাবে। একই রকমের অভিযোগ কিন্তু আওয়ামী লীগের আমলেও ছিল, যখন জামাতে ইসলামের নেতাদেরকে বিচার করা হচ্ছে তখন কিন্তু এই অভিযোগগুলো এসছে যে এখানে ডিফেন্সকে সুযোগ দেওয়া হয়নি, তাদের মনের মতো করে যা মন চাই সেভাবে হচ্ছে প্রসিডিওর অনুসরণ করেছেন। এটা খুবই বিপজ্জনক একটি অবস্থা পুরো এই ট্রাইব্যুনালের, বিশেষত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারের ক্ষেত্রে এখনো পর্যন্ত রয়ে গেছে। সেইটার লোপহোল গুলো নিয়ে কথা বলতে তাহলে এখনো এই যে সুযোগ আছে। লোকসান গুলো যেহেতু থেকে যাচ্ছে, বলছেন আপনি যে একটা ঝাপসা আইন, এইভাবে তো আইনের আসলে কোনোভাবে ঝাপসা হবার সুযোগ থাকে না। তাহলে সেটি আসলে আইনের মানে যে মর্যাদা সেটিই থাকে না। তাহলে সেটি যেমন এই মানে এই বিষয়টি দেখিয়ে বা প্রক্রিয়াগত ত্রুটি দেখিয়ে আমরা দেখছি এটিএম আজহারুল ইসলাম যুদ্ধাপরাধী, মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত হয়েছিল, তাকে বেকসুর খালাস দেওয়া হয়েছে এবং সেই আইন মানে পুরো বিচার প্রক্রিয়াকে খুবই তুলোধনা করা হয়েছে, রায়ের মধ্যে বলা হয়েছে পরবর্তীতে সেই খালাস দেওয়ার জায়গায়। এবং এরকমই কি ভবিষ্যতেও এই রায়গুলোর অবস্থাও হতে পারে কিনা যদি ত্রুটিযুক্ত আইন এবং ত্রুটিযুক্ত পদ্ধতি হয়ে থাকে? চ্যালেঞ্জ তো হওয়ার সম্ভাবনা নিশ্চয়ই থাকবে। আমি সে কারণেই প্রসঙ্গটা তুললাম যে দুটো কম্প্যারিজন যদি আপনি করেন, দুটো সময়ের ঠিক উল্টো চিত্র, যেটা ধরেন আওয়ামী লীগের পুরো শাসনামলে যেই অভিযোগগুলো উঠেছে ঠিক একই ধরনের অভিযোগগুলো কিন্তু এখন একই ট্রাইব্যুনালের বিরুদ্ধে আওয়ামী লীগ নেতা কর্মীদের বিরুদ্ধে যখন মামলা পরিচালনা হচ্ছে সেখানেও কিন্তু উঠছে। আমাদের যে জায়গাটা হলো, আমি আমি পার্টিকুলার কোনো রাজনৈতিক দলের মতাদর্শের লোক নই, কিন্তু আমার যে আইনজীবী হিসেবে যে অবজারভেশনটা সেটা হচ্ছে আপনার বিচার প্রক্রিয়াটাকে তো একটা অবজেক্টিভ জায়গা থেকে দেখতে হয়। সেখানে আপনি যদি পার্টিজান হতে শুরু করেন, সেখানে আপনার অ্যাটিচিউডটা যদি বা কোর্টের ব্যবহারটাকে যদি আপনি এমন ভাবে করেন সেটা আপনার রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার জন্যই এই পুরো একটা ইনস্টিটিউশন ব্যবহৃত হচ্ছে, তাহলে তো হচ্ছে আসলে খুবই মুশকিল। তাহলে ওই বিচারের জায়গাটাকেই নিশ্চিত করাটা খুবই তখন অসম্ভব হয়ে পড়ে। জি, আহ, স্পষ্ট। তাহলে সামনে মানে এইটাকেও চ্যালেঞ্জ করবার একটা জায়গা রয়েই যাচ্ছে। ডেফিনেটলি থাকবে। আম, কিন্তু নিশ্চয়ই সেটা একটা সরকার আসলে কোন সরকার আছে চেয়ারে সেটি একটা দেখার বিষয় হয়ে যাবে, কারণ আওয়ামী লীগ আমলের রায়টি বাতিল হয়ে গেল অন্তর্বর্তী সরকারের সময়। সেই সময় রায় এখন সামনে কি হবে দেখার বিষয়। আর একটা প্রসঙ্গে একটু যাই, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ, সেটি নিয়ে সংসদে খুব আলোচনা সমালোচনা তর্ক বিতর্ক ওয়াকআউটের ঘটনা ঘটছে। আমি প্রথমে শুরুতে আপনার কাছে একদম মানে এই বিষয়ে একটা ছোট্ট সামারি মন্তব্য জানতে চাই, আসলে কি জুলাই বাস্তবায়ন আদেশ নিয়ে এত সমস্যা, কি কোথায় হয়ে যাচ্ছে? এইটা নিয়ে আসলে দীর্ঘদিন ধরে বা বলতে পারেন যে আলোচনাটা শুরুই হয়েছে বোধহয় আমার কাছ থেকে। যে জুলাই বাস্তবায়ন আদেশ যেটা রাষ্ট্রপতি দিলেন, এই ধরনের আদেশ দেওয়ার আসলে রাষ্ট্রপতির কোনো এখতিয়ারও ছিল না। এটা অধ্যাদেশ না হয়ে আদেশ আকারে আসলো কেন? কনস্টিটিউশনাল অর্ডার দিচ্ছেন, রাষ্ট্রপতির তো কনস্টিটিউশনাল অর্ডার দেওয়ার কোনো এখতিয়ারই নেই। ইতিপূর্বে 1972-এর সংবিধান প্রণয়ন হওয়ার আগে যতগুলো সংবিধান সংক্রান্ত মৌলিক যতগুলো আদেশ এসেছিল সে সময়, সেটা আসার প্রেক্ষাপট ছিল হচ্ছে সে সময় আসলে সংবিধানই ছিল না। এই কারণে দেখবেন যে এটা আমাদের সংবিধানের তফসিলের মধ্যে এটাকে ক্যাপিং করে রাখা হয়েছে, যাতে এটা অবৈধ কেউ ঘোষণা করতে না পারে। বলা হয়েছে যে এইগুলো এক্সেপশনালি সেটাকে বৈধতা দেওয়া হলো। সংবিধান সেটাকে ওই কনস্টিটিউশনের আগের যে সমস্ত প্রেসিডেন্সিয়াল অর্ডার গুলো এসেছিল সেটাকে বৈধতা দেওয়া হয়েছে। 72-এর সংবিধানের পরে আপনি দেখবেন না যে একটিও কনস্টিটিউশনাল অর্ডার হয়েছে। মার্শাল অর্ডার, এই অর্ডার সে অর্ডার, বিভিন্ন সময়ে নানান কিছু এসছে, কিন্তু প্রেসিডেন্টের কনস্টিটিউশনাল অর্ডার বলে কিন্তু কোনো অর্ডার আসেনি। ফলে রাষ্ট্রপতির এই ধরনের আদেশ দেওয়ার কোনো এখতিয়ার বিদ্যমান সংবিধানের মধ্যে নেই। এখন সংবিধান নিয়ে যে আলোচনাগুলো হচ্ছে, আমার যেটা খুব প্রাইমারি আন্ডারস্ট্যান্ডিং সেটা হচ্ছে আপনি যখন একটি কনস্টিটিউশন মেনে সরকার গঠন করছেন, অন্তর্বর্তী সরকার থেকে শুরু করে এই নির্বাচিত সরকার পর্যন্ত সবটাই কিন্তু এই সংবিধানের অধীনে হলো। নির্বাচনের প্রক্রিয়া থেকে শুরু করে সবকিছুই, শপথ গ্রহণ থেকে শপথ পাঠ কে করাবেন,
তা থেকে শুরু করে চলমান যত প্রক্রিয়াগুলো হয়েছে সংবিধান মেনে। তাহলে একটা যদি আমি গণঅভ্যুত্থান হিসেবে এটাকে চিন্তা করি, 2024-এর গণঅভ্যুত্থান হলো, গণঅভ্যুত্থানে আপনার পরবর্তীতে যখন অন্তর্বর্তীকালীন সরকার গঠন হচ্ছে সেটাও সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী স্পেশাল রেফারেন্স পাঠানো হলো চিফ জাস্টিসের কাছে। চিফ জাস্টিস একটা মতামত দিলেন, সেই মতামত অনুযায়ী হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হলো। তাহলে আপনি কনস্টিটিউশন অনুযায়ী সবকিছু করলেন, না করে যদি করতে পারতেন কিরকম, যে আমরা এই কনস্টিটিউশনটাকে ফলো করব না, নিজেদের মতো করে নতুন কনস্টিটিউশন তৈরি করব, আমরা নিজেরা এইভাবে ভেবে শপথ নিলাম। প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে, জাদুঘরের সামনে দাঁড়িয়ে আপনারা শপথ নিলেন, শহীদ মিনারে দাঁড়িয়ে শপথ নিলেন। তাতে বিপ্লবী সরকার গঠনের ক্ষেত্রে কিন্তু কোনো রকমের আইনগত ব্যত্যয় হতো না, যেহেতু পুরোটাই নতুন ফরমেশন, নতুন স্টাইলে, নতুন বাংলাদেশের সূচনা তখন হতো। কিন্তু যখন আপনি 72-এর সংবিধান অনুযায়ী আবার শপথ নিলেন, তখন তার মানে হচ্ছে আপনি ওই সংবিধানের মধ্যে থেকেই কিন্তু সমাধান করছেন। তাহলে একজন রাষ্ট্রপতি এই বিদ্যমান সংবিধানে আসলে কি কি করতে পারেন এই আপৎকালীন সময়ে, অর্থাৎ যেখানে একটি পার্লামেন্ট নেই এবং পার্লামেন্ট না থাকা অবস্থায় জরুরি প্রয়োজনে আপনাকে আইন কোনো না কোনো ভাবে আইন প্রণয়ন করতে হচ্ছে, সেই ক্ষেত্রে 93 অনুচ্ছেদ অনুযায়ী তিনি হচ্ছে আপনার অধ্যাদেশ জারি করতে পারেন। অধ্যাদেশ জারি করার ক্ষেত্রে দেখবেন যে স্পেসিফিক কতগুলো শর্ত রয়েছে। তার মধ্যে অন্যতম শর্ত হলো যে তিনি এই সংবিধানের কোনো বিধিবিধান পরিবর্তন হয়ে যায় সেরকমের অধ্যাদেশ জারি করারও এখতিয়ার রাখেন না। রাষ্ট্রপতি যেখানে অধ্যাদেশ জারি করার এখতিয়ারই রাখেন না, সেখানে তিনি সংবিধান পরিবর্তন করে ফেলার জন্য আদেশ কিভাবে দিলেন? কারণ ওই জুলাই যে বাস্তবায়ন আদেশ দিলেন, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, সেই আদেশে পরিষ্কার করে তিনি একটি সংবিধান সংস্কার পরিষদ গঠন করার জন্য সেখানে বিধান রাখলেন। যে যারা নির্বাচিত হয়ে আসবেন তারা হচ্ছে আরেকটি সংবিধান সংস্কার পরিষদের জন্য হচ্ছে কিভাবে শপথ নেবেন, সেখানে শপথের একটা নমুনাও তিনি দিলেন। যেই শপথ কনস্টিটিউশনে নেই, পঞ্চম তফসিলে নেই, সেই শপথ আপনি এই অধ্যাদেশের মাধ্যমে পড়াবেন কিভাবে? ফলে এইটা পুরোটাই হচ্ছে একটা ইলিগাল অর্ডার, যে অর্ডারটা আইনগত কোনো ভিত্তি নেই। এটা যদি আপনার কেউ অনুসরণ করে তাহলে আসলে তাকে ওই সংবিধান আর অনুসরণ করার তো তার কোনো সুযোগ নেই। আপনি এমপি হিসেবে শপথ নিলেন বা এমপি হিসেবে প্রথমত হচ্ছে ইলেকশন করলেন, জিতলেন, সবকিছুই এই কনস্টিটিউশনের অধীনে, এবং শপথ নিলেন এই কনস্টিটিউশনের অধীনে। তারপরে বলছে পাশাপাশি এই সংবিধান ছুড়ে ফেলার জন্য কিংবা পরিবর্তন করার জন্যই আপনি আরেকটা পরিষদের কনস্টিটিউশন সংস্কার পরিষদের জন্য আপনি আবার শপথ নেবেন। সেই শপথ নেওয়ার সুযোগ কই? তাহলে তো আপনার প্রথম শপথটাই বাতিল হয়ে যায়। তাহলে একটা আর একটার সাথে ক্রস কাটিং হচ্ছে, একটা সিচুয়েশনের মধ্যে তৈরি হচ্ছে। সেই শপথটার বলবৎ থাকা অবস্থায় পরবর্তী শপথ নেওয়ার তো সুযোগ নেই। ফলে বর্তমান যে সরকার, যারা সরকার গঠন করেছে, বিএনপি তো আসলে সঠিকভাবেই দ্বিতীয় শপথটি নেননি। দ্বিতীয় শপথ নিলে তো আসলে প্রথম শপথটাই থাকে না। কারণ আমি যে সিম্পল উদাহরণটা দিচ্ছিলাম সেটা হচ্ছে, আপনি গাছের আগায় বসে তো গোড়া কাটতে পারবেন না, তাহলে তো পড়ে যাবে। জি, স্পষ্ট। কিন্তু এই যে মানে অসাংবিধানিক অর্ডার বা যদি বলি অবৈধ আপনি বলছেন, সেরকম একটা হলো, কিন্তু তার উপরে আবার একটা গণভোট হয়ে গেল। এখন গণভোটে যখন প্রায় 70% মানুষ রায় দিয়ে দিল, তখন সেটির আবার একটা কি হয়ে গেল, মানে অবৈধ বিষয়ের উপরে একটা জনরায় চলে এলো। তখন এটির মর্যাদা আসলে কোথায় থাকে? এইখানে বোধহয় একটু ব্যাপার আছে অন্যভাবে বোঝার, সেটা হচ্ছে গণভোটের জন্য যে অধ্যাদেশটা হয়েছে সেটা কিন্তু অধ্যাদেশ হিসেবে এসছে। গণভোট অধ্যাদেশটার মধ্যে যে জটিলতাটা তৈরি হয়েছে সেটা হলো আপনার 93 অনুচ্ছেদের অধীনে রাষ্ট্রপতি যখন কোনো অধ্যাদেশ পালন করেন সেটা কিন্তু পরবর্তী নির্বাচিত সংসদের 1 থেকে 30 কার্য দিবসের মধ্যে রেটিফিকেশনের প্রশ্ন আছে, না হলে কিন্তু সেটা আইন হিসেবে বলবৎ থাকে না। এখন রেটিফিকেশন করবেন যে আইনটা, অর্থাৎ যে আইনের অস্তিত্ব নিয়ে আপনাকে পরবর্তীতে নির্বাচিত সরকারকে সিদ্ধান্ত নিতে হবে, সেই রকম একটি অধ্যাদেশের অধীনে কিন্তু নির্বাচন হওয়ার আগেই নির্বাচনটা হয়ে গেল। অর্থাৎ সংসদ নির্বাচনের আগেই গণভোটের নির্বাচনটাও কিন্তু একই সাথে হয়ে গেল। হয়ে যাওয়ার পরে তাহলে এখন এটাকে রেটিফিকেশনের আর প্রশ্ন থাকে কিনা? তাহলে ঘোড়ার আগে গাড়ি জুড়ে দেওয়ার মতো পরিস্থিতি কিন্তু এখানেও আছে। এই একটা প্রশ্নের পাশাপাশি সেটা হচ্ছে, আপনি অধ্যাদেশ তৈরি করতে পারবেন। আবারও যেটা বলছি, যে অধ্যাদেশ তৈরি করতে পারার মধ্যে আপনার কনস্টিটিউশনের 93 অনুচ্ছেদে যে সমস্ত শর্তগুলো আছে সেই শর্তের বাইরে গিয়ে তো করতে পারবেন না। সেটা যেমন এক। দ্বিতীয় হলো, কনস্টিটিউশনের বিদ্যমান কোনো
বিধানের সাথে যদি কনফ্লিক্টিং কোনো কিছু আপনি করেন, তাহলে সেক্ষেত্রে আমাদের কি হচ্ছে, আমাদের মৌলিক অধিকারগুলো যে তৃতীয় অধ্যায়ের মধ্যে দেওয়া আছে, সেখানে 26 অনুচ্ছেদ বলছে যদি এই মৌলিক অধিকারগুলোর সাথে সাংঘর্ষিক এমন কোনো আইন যদি কেউ তৈরি করে, তাহলে সেটা ধরে নেওয়া হবে শুরু থেকেই বাতিল, ভয়েড এব ইনিশিও। তারপরে আপনার অন্যান্য বিধান যেগুলো আছে সেগুলোর কোনো না কোনো ভাবে যদি ফান্ডামেন্টাল রাইটস এর সাথে কোনো সাংঘর্ষিক পজিশন তৈরি হয়, তাহলে সেটাকে তো আসলে আপনার অবৈধ ঘোষণা করার জন্য সুপ্রিম কোর্টের এখতিয়ার দেওয়া হয়েছে কনস্টিটিউশনের আর্টিকেল 44 এর মাধ্যমেই, 102 অনুচ্ছেদের মাধ্যমে, যাতে সেটাকে এক্সারসাইজ পাওয়ার, রিভিউর পাওয়ার এক্সারসাইজ করার জন্য ক্ষমতা দেওয়া হলো হচ্ছে আপনার সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগকে। হাইকোর্ট বিভাগে সে কারণে রাইটলি দুজন আইনজীবী এসে চ্যালেঞ্জ করেছেন যে এটা তো কনস্টিটিউশনের সাথে সাংঘর্ষিক একটি পরিস্থিতিতে গণভোট করা হলো। এখন যেটা এগুলো তো আইনি প্রশ্ন, আপনি এগুলোকে বেশিরভাগ ক্ষেত্রেই দেখবেন বাংলাদেশে ডিল করা হচ্ছে রাজনীতি আর একাডেমিক আলোচনাকে দুইটাকে গুলিয়ে হচ্ছে আলাপ আলোচনাটা চলছে। আমি যে আলোচনাটা করছি সেটা হচ্ছে একাডেমিক পয়েন্ট অফ ভিউ থেকে। এখন যদি এটাকে আপনি পলিটিশিয়ান একজনকে নিয়ে আসেন যিনি কনস্টিটিউশনকে ডিবেট করতে চান, তিনি বলবেন যে যেখানে জনরায় হয়ে গেছে সেখানে আপনার কনস্টিটিউশনে কি আছে কিনা এটা তো আর দেখার ব্যাপার নেই। এখন আপনি তো পল্টনের ময়দানে যে বক্তব্য দেবেন আর আমি তো কোর্টে দাঁড়িয়ে সেই একই বক্তব্য তো দেব না, দুইটার মধ্যে তো বেসিক কতগুলো পার্থক্য থাকবে। একাডেমিক এটা পয়েন্ট অফ ভিউ থেকে কি হচ্ছে হবে? গণভোটটাই হচ্ছে আসলে। এখন তাহলে কি হবে? মানে আইনে এটা কাভার করছে না, আবার এদিকে জনরায়ের কথা মানে সংসদে পর্যন্ত বলা হচ্ছে। এখন তাহলে এটা সমাধানটা কোথায় গিয়ে দাঁড়াবে? মানে সংসদে এটা নিয়ে আলাপ আলোচনাটা চলছে, কিন্তু সমাধানটা কি হতে পারে এই গন্ডগোলে? সমাধান আসলে নেই তা না, সমাধান এই সংবিধানের মধ্যেই লুকিয়ে আছে। সেটা হলো হচ্ছে আপনার, ধরেন সংসদে ওনারা বসে আবার সিদ্ধান্ত নিলেন যে কনস্টিটিউশনের কিছু বিষয়কে ওনারা পরিবর্তন করবেন। কি পরিবর্তন করবেন এই গণভোটের মাধ্যমে তো আসলে আমরা জানতেই পারিনি। 4টা প্রশ্ন করা হলেও আসলে সেটার মধ্যে আসলে 30টি সিদ্ধান্ত লুকায়িত ছিল, যেটার জন্য জনগণ হা ভোট দিয়েছে। এটা তো একটা হুজুগে পড়ে হচ্ছে সবাই মিলে, সরকার, অন্তর্বর্তী সরকারও প্রচারণা চালিয়েছে হ্যাঁ ভোটের পক্ষে, যেটা হচ্ছে আরেকটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের জায়গা। যে ওনাদের তো এখতিয়ারই ছিল না কোনো একটা পার্টিকুলার, কারণ যেহেতু ওনারা কোনো রাজনৈতিক দলের অনুসারী নন, একটা ইন্টারিম গভর্নমেন্ট, কোনো একটা পলিটিক্যাল গভর্নমেন্ট যদি ক্ষমতায় থাকে তাহলে তাদের কোন রকমের পলিটিক্যাল এজেন্ডাকে যদি বাস্তবায়ন করার জন্য তাদেরকে হ্যাঁ না এর পক্ষ নিতে হয়, তাহলে একটা জাস্টিফিকেশন থাকে। কিন্তু ইন্টারিম গভর্নমেন্ট যার কোনো পলিটিক্যাল আইডেন্টিটি নাই, তারাও কিন্তু হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছেন। চালানোর পরে এখন সাধারণ মানুষ মনে করেছে হ্যাঁ ভোট দিলে বোধহয় একটা বড় রকমের পরিবর্তন হয়ে যাবে। এখন কি পরিবর্তন হচ্ছে বা ওই গণভোটের মধ্যে আসলে কিসে হ্যাঁ বলে সম্মতি দিচ্ছে সেটা কিন্তু জনগণের কাছে পরিষ্কার ছিল না। অধিকাংশ মানুষই কিন্তু জানতোই না যে 30টি সিদ্ধান্ত যারা রাজনৈতিক দলগুলো মিলে নিয়েছেন সেটাতে হচ্ছে আসলে সেখানে ওনারা সম্মতি দিচ্ছেন। হুম। এখন এই আলোচনাগুলো ওপেন সংসদের মধ্যে হতে পারে, এই ইস্যুগুলোই আলোচনা হওয়ার পর যদি সংসদে সিদ্ধান্ত হয় সর্বসম্মতভাবে বা মেজরিটি যদি সিদ্ধান্ত নেয় যে না ঠিক আছে আমরা এই সংবিধানের এই পার্টিকুলার ইস্যুগুলোকে আমরা পরিবর্তন করব, সেক্ষেত্রে পরিবর্তন করার জন্য প্রয়োজনে যদি আরেকবার গণভোট হতে হয় আরেকবার গণভোট হবে, অসুবিধা কি? এবং সেটাতে এই বিদ্যমান সংবিধানের কাঠামোর মধ্যেই আপনার এই পরিবর্তনের জন্য তখন সেটা করতে হবে। যদি জনগণ রায় দেয় যে না, গণভোটের মাধ্যমে বলে যে এই ইস্যুগুলোতে আমরা এই পরিবর্তনটা চাই, চাওয়ার পরে কিংবা আপনার হ্যাঁ বা নাতে তো আসলে জেনুইনলি প্রশ্ন থাকে তো একটা, 4টা প্রশ্ন নিয়ে গণভোট হয়েছে, এটাও আসলে পৃথিবীতে নজির খুব একটা পাবেন না আপনি। একটা হবে কি সংবিধানের পরিবর্তন চান কি চান না, জনগণ বলবে হ্যাঁ চাই। ধরেন যদি পরিবর্তন চাই এর পক্ষে আসে, তাহলে কি কি পরিবর্তন হবে না হবে সেটা সংসদে তো ওপেন ডিবেট চলছে, সেই ডিবেট গুলো থেকে মানুষ জানতে পারবে। প্রয়োজনে সেটার এক্সপার্ট কমিটি করা, লোকজনের সাথে আবার কথা বলা, সেই স্কোপ গুলো তো থাকছেই। পরে তারা যদি সিদ্ধান্ত নেন তাহলে সেই দিকেও তারা যেতে পারবেন। প্লাস এই যে জুলাই চার্টারের কথা বলছে, জুলাই চার্টারে তো আসলে অনেকগুলো নোট অফ ডিসেন্ট দিয়েই হচ্ছে বর্তমান যে সরকারি দল বিএনপি তারা কিন্তু মেনে নিয়েছে, কিছু কিছু কিছুতে তাদের কিন্তু নোট অফ ডিসেন্ট ছিল। সেই নোট অফ ডিসেন্ট গুলো কিন্তু সাবসিকুয়েন্টলি আপনার এই যখন গ্যাজেট করা হলো, গ্যাজেটের মধ্যে কিন্তু আর নোট অফ ডিসেন্ট গুলো ছিল না। এখন জুলাই চার্টারের ব্যাপারে কিন্তু তারপরও গভর্নমেন্ট যেটা বলছে সেটা হচ্ছে আমরা তো এগুলোকে বাস্তবায়ন করতে চাই, পরিবর্তনগুলো তো যৌক্তিক পরিবর্তন যেগুলো দরকার সেগুলো আমরা চাই। কিন্তু এখন এই যে তাদের চাওয়াটাকে আসলে অ্যাকশনে নিয়ে যাওয়া অর্থাৎ ইমপ্লিমেন্টেশনের জায়গায় নিয়ে আসার ক্ষেত্রে কি করতে হবে, সেটা তো সংসদে বসে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া সম্ভব।
কিন্তু এই হচ্ছে সংসদের আমার মধ্যে আলোচনাটা আসলে সেদিকে এগোচ্ছে না, সেটাই আমরা দেখতে পাচ্ছি। বরঞ্চ বিরোধী দল এর পক্ষ থেকে সংবিধান ছুঁড়ে ফেলা, আবার বিরোধী দলের কেউ কেউ ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন ছুঁড়ে ফেললে আবার পুড়িয়ে আনার সুযোগ থাকবে, পুড়িয়ে ফেলা ইত্যাদি ধরনের কথাবার্তা আসছে। আপনার কাছে এই প্রশ্নটা আমি করবো যে সমস্যা কি সব সংবিধানে? এরকমও বলা হচ্ছে যে সংবিধান মানলে তো এতক্ষণ জেলে থাকতে হতো, খালেদা জিয়া মুক্ত হতে পারতেন না, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমি এই প্রশ্নটা একটু তুলে রাখি আপনার কাছে, আগে এটা একটু জানতে চাই যে আপনি যে বলছেন যে মানুষ তো আসলে বুঝতেই পারে নাই যে গণভোটের কি বিষয় ছিল, এটা নিয়ে আমরা আগেও অনেক আলোচনা করেছি, মানে গণভোটের সময় আবার তার আগেও আলোচনা করেছি যে আসলে আসলে সবাই জানে কিনা গণভোটের প্রশ্নগুলোও যে কি সেটাও কি মানুষ বুঝতে পারছে কিনা। এখন তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন এটি প্রতারণার দলিল, জাতীয় প্রতারণার দলিল, অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল। আপনি কি তাই মনে করেন এটা আসলে একটা প্রতারণার দলিল? আম, প্রতারণা বলতে ওনারা স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় কিন্তু এই জুলাই চার্টার যখন আপনার গ্যাজেট হলো তখনই কিন্তু বলেছিলেন যে পোস্টম্যান রীতিমতো সিদ্ধান্ত নিয়ে বসে আছেন, এরকম একটা খুবই ফানি কমেন্ট কিন্তু ওনার তখনই ছিল। যে সিদ্ধান্তগুলো ওনারা দিয়েছিলেন সেটাকে হুবহু না রেখে যিনি সংকলন করছেন তিনি তার মতামতগুলো ঢুকিয়ে দিয়েছেন, এই কথাগুলো ওনাদের আপত্তির জায়গাটা ছিল। ফলে জুলাই সনদের কোন কোন বিষয়গুলোকে নিয়ে ওনারা মানতে রাজি, কোন কোনগুলোকে ডিসেন্ট, নোট অফ ডিসেন্ট আছে, সেখানে তো অনেকগুলো পলিটিক্যাল পার্টির লিডাররা উপস্থিত ছিলেন সে সময়, তারাও সেই বিষয়গুলো অবগত আছেন। এখন ইন্টারিম গভর্নমেন্ট যেই পদ্ধতিতে যেভাবে আসলে কাজগুলো করেছে সেগুলোর পদ্ধতি নিয়ে তো প্রশ্ন তোলার সুযোগ তো আছে। আমি নিজেও তাদের এই প্রক্রিয়াগুলো রাজনৈতিক দলের সাথে কথা বলা কিংবা সংবিধানের যেমন ধরুন পার্টিকুলার ওনারা যখন সংস্কার প্রস্তাবটা নিয়ে আসলেন, সংস্কার প্রস্তাবের আদ্যোপান্ত আমরা লাইন বিটুইন লাইন্স কিন্তু পড়ার চেষ্টা করেছি এবং বোঝার চেষ্টা করেছি। একটা টিম গঠন করে রীতিমতো আমরা এক মাসের উপরে সময় নিয়ে আমরা তাদের এই সংশোধনী প্রস্তাবগুলোকে বোঝার চেষ্টা করেছি। সেখানে যে কথাগুলো নিয়ে আসা হয়েছে, যেমন ধরেন আমি উদাহরণ হিসেবে বলছি, জাস্ট কোনো কারণে এটাকে সিলেক্টিভ আলোচনা না, আমি জাস্ট উদাহরণ হিসেবে মনে আসলো বলে বলছি যে ওনারা বলছেন যে ধর্মনিরপেক্ষতা বাংলাদেশ সংবিধানের আসলে শুরু থেকে কখনোই ছিল না, জনগণ চায়ও না, এটা চাপিয়ে দেওয়া হয়েছে। বিষয়টা কি আসলেই তাই? আমরা যদি 72-এর সংবিধানের ব্যাকগ্রাউন্ড গুলো চিন্তা করে দেখি বা আমরা যে সমস্ত রচনাগুলো, যে সমস্ত একাডেমিক রেফারেন্স গুলো পাই সেগুলো যদি দেখি, আসলে এটা তো মোটেও আহ, সঠিক স্টেটমেন্ট না। তারপরে এই যে গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়বাদ, জাতীয়তাবাদ, এই সমস্ত কথাগুলো যে সংবিধানের মধ্যে ছিল, ওনারা ওখানে বলার চেষ্টা করছেন যে যে এখানে সমাজতন্ত্রের ব্যাপারটা কখনোই মানুষ চায় নাই। এটাও তো মোটেও সঠিক স্টেটমেন্ট না। অর্থাৎ ওনারা দেখা যাচ্ছে কি রীতিমতো মন গড়া ইতিহাস লিখেছেন সেখানে। এই ইতিহাস কোত্থেকে লিখছেন, কার মাথা থেকে বেরোচ্ছে, এটাও আমরা পরিষ্কার না। যদিও একটা কমিশন হয়েছিল, কমিশনে কে কোন অংশটা নিয়ে কাজ করেছেন, কে লিড করছেন, কে এটাকে ইতিহাসের বিকৃতি ঘটিয়ে উল্টো পাল্টা কথা সেখানে আমাদের উপর চাপিয়ে দিচ্ছেন, সেটাই এখন হচ্ছে নেগোসিয়েশন করে আপনার 12-13টা রাজনৈতিক দলের সাথে নেগোসিয়েশন করছেন, যার যার কোনো কিছুই আসলে আমি নাগরিক হিসেবেও জানি না। আমার তো নিজেরই আপত্তি আছে কথাগুলোর উপরে। আমাদের নিজেদের পড়াশোনার ভিত্তিতে আমি বুঝতে পারছিলাম যে হচ্ছে তারা কতগুলো সিরিয়াস মিস রিপ্রেজেন্টেশন করেই কতগুলো নিজেদের মতামত চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন। বিশেষ একটি রাজনৈতিক দলের প্রতি আনুগত্য তাদের সেই সময় থেকে, সেই মানে প্রধান যিনি ছিলেন, ঐকমত্য কমিশনের প্রধান যিনি ছিলেন, তার আচার আচরণের মধ্যেও যেরকম রাজনৈতিক এক ধরনের আহ, কি বলবো, কোন একটা রাজনৈতিক দলের দিকে লিনিয়েন্সির যে ব্যাপারটা, সেটাও কিন্তু আমরা দেখছিলাম যে অনেক বেশি সফট কর্নার তার মধ্যে কাজ করছে। তিনি তো অবজেক্টিভিটিও ধরে রাখতে পারেননি, ফলে এই পুরো কাজের প্রক্রিয়াটি নিয়েও হচ্ছে সিরিয়াসলি প্রশ্ন তোলার মতো সুযোগ আছে। এবং আম, সেখানে পুরো প্রস্তাবনাগুলোকে আসলে নতুন ভাবে রিভিজিট করাটা খুবই জরুরি। যেটা যেভাবে এসছে সেভাবে যদি যায় তাহলে আমাদের নিজেদেরই অনেক আপত্তি থাকবে এবং ভবিষ্যতে হয়তো আমাদেরকেই আদালতের দ্বারস্থ হতে হবে অনেকগুলো বিধানকে বাতিল করার জন্য। আবার হয়তো এই নতুন কনস্টিটিউশনের অধীনে হয়তো আমাদেরকে, যদিও কেউ নতুন কেউ কনস্টিটিউশন করার উদ্যোগ নেন কেউ, বা সংসদে যদি সেই আলোচনাগুলো এসে সিদ্ধান্ত হয়, তাহলে হয়তো সেটার অধীনেই আমরা আদালতে দৌড়াতে হবে যদি ওই আদালতে দ্বারস্থ হওয়ার কথা বলছেন, আবার একটা রিট ইতিমধ্যে হয়ে আছে, চ্যালেঞ্জ করেও কিছুটা অংশ আর কি, সেটার একটা প্রক্রিয়া চলছে। কিন্তু কিন্তু এই যে একটা বিষয় আপনি বলছিলেন যে প্রধান, এবং আমরা দেখেছি মানে ঐক্যমত্য কমিশনের প্রধান তো ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং তারপরেই আছেন প্রফেসর আলী রিয়াজ, তারা এই কাজটা করলেন। এবং রাষ্ট্রপতি যে এই আদেশটা দিলেন, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ যেটি দিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী এখন সংসদে দাঁড়িয়ে বলছেন যে রাষ্ট্রপতিকে তিনি জিজ্ঞাসা করেছিলেন যে আপনি কি এই আদেশ দিতে পারেন।
তখন উত্তরে রাষ্ট্রপতি বলেছেন আমি তো পারি না, আমাকে পারাচ্ছে। এটি তিনি সংসদে এই কথাটি বলেছেন। এই যে তাকে পারানো হলো, মানে জবরদস্তি এক রকমের। আহ এই বিষয়গুলো আসলে এটিরও কোনো আইনি ব্যাখ্যা আছে কিনা, বা এটি আইনগতভাবে এরকম করে পারানো যায় কিনা রাষ্ট্রপতি? দেখুন, রাষ্ট্রপতি পদটা আমাদের বর্তমান সংবিধানে যেভাবে আছে সেখানে আসলে ওনার ক্ষমতা তো আসলে খুব বেশি কিছু নেই। সত্যিকার অর্থে প্রধান বিচারপতি নিয়োগ, যদিও এটাও খুবই রেটরিক, প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে এবং আহ, এরকম আরেকটি পদ আছে, আমি বলতে মনে পড়ছে না, তা দুটো পদের ক্ষেত্রে হচ্ছে আপনার তাকে কোনো রকমের প্রধানমন্ত্রীর সাথে আলাপ আলোচনা করতে হয় না। কিন্তু অন্যান্য সকল বিষয়ে তিনি প্রধানমন্ত্রীর সাথে পরামর্শ করে আম, তার সমস্ত কার্যগুলো নিয়োগ কিংবা অন্যান্য কার্যগুলো সমাধান করবে। ফলে তাকে প্রতিটা মুহূর্তে আসলে প্রধানমন্ত্রীর অনুমতি নিয়েই সমস্ত কাজগুলো করতে হয়। এই পরিস্থিতিতে রাষ্ট্রপতির আসলে ক্ষমতার যে ভারসাম্যের প্রশ্নটা, সেগুলো নিয়ে তো আমরা ক্রিটিসাইজ করছি অনেক আগে থেকে। সংবিধানের কিছু মৌলিক ক্ষমতা কাঠামোর পরিবর্তন দরকার, সেগুলো নিয়েও আমরা কথা বলছি বহুদিন ধরেই। তো এই জায়গাগুলোতে রাষ্ট্রপতি অধিকাংশ ক্ষেত্রে আসলে ডিক্টেটেড। রাষ্ট্রপতি যে বক্তৃতাগুলো দেন, সেই বক্তৃতাটাও তো তার নিজের কোনো বক্তৃতা না, সেটাও হচ্ছে লিখে দেওয়া বক্তব্য, যেটা তার কাছে পাঠানো হয়। সেটা অনেকগুলো প্রসেসের মধ্যে একদম মন্ত্রী পরিষদ পর্যন্ত হয়ে ঘুরে টুরে এসে ওনার হাতে যখন আসে, উনি শুধু হচ্ছে আসলে রিডিং করেন। এর বাইরে তো আসলে ওনার ডিসিশন মেকিং কিংবা স্বাধীন কোনো মতামত দেওয়ার এখতিয়ারও নেই। কিন্তু আমরা কিছু কিছু ক্ষেত্রে ব্যত্যয় দেখছি যে তিনি মিডিয়াতে নানান ধরনের কথা বলছেন, যে তাকে জোর করে করানো হয়েছে, করা হয়েছে। সেই জোর করে করানো হয়েছে এটা তো খুবই অনুমিত। তিনি যখন ওই পজিশনটাতে থাকছেন, সেই থাকা মানে হচ্ছে তার উপর যে আসলে এই কাজগুলো হচ্ছে কিংবা এক ধরনের চাপ যে আছে, সেটা তো আসলে না বোঝার মতো কোনো বিষয় না। তিনি সবগুলো কাজে আসলে এরকমই করেছেন, তার নলেজের বাইরে অধিকাংশ কাজ। কিন্তু এইটা আমাদের স্ট্রাকচারাল জায়গাটাই এটা, উনি নতুন করে করছেন বা প্রথম কোন রাষ্ট্রপতি এরকম পরিশ্রমে পড়েছেন, বিষয়টা সেরকমও না। না, এটা অধিকাংশ এইটা ক্ষেত্রেই ওইটা রাষ্ট্রপতির রোল চেঞ্জ। রাষ্ট্রপতি এভাবেই নিয়োগ হন আমাদের দেশে, যে যেই সরকার ক্ষমতায় আছেন তার সাথে অ্যালাইন্ড থাকেন সেই রাষ্ট্রপতি। ফলে তাদের একটা একরকম মানে কোঅর্ডিনেশনটা বোঝাপড়া ঠিকঠাক থাকে। মতো বোঝাপড়া হয়ে যায়। কিন্তু এখানে যদি জবরদস্তি হয় যে পারি না আমি, আমাকে পারাচ্ছে, তাহলে সেটি একটা বিশেষ জায়গা তৈরি হয় কিনা। মানে একে তো সরকারের কথা রাষ্ট্রপতি মুখ দিয়ে বলছেন, কিন্তু তারা আসলে একই মতে বিশ্বাস করছেন। আর এখানে যখন বলছেন আমাকে জবরদস্তি, আমাকে পারানো হচ্ছে, আমি জানি না আমাকে দিয়ে করানো হচ্ছে, এই বিষয়গুলো যখন, সেটি কি কোনো বিশেষ আইনি জায়গা আপনি আইনজীবী হিসেবে দেখেন কিনা এটি আইনের ব্যাপার? না, এখন হচ্ছে সেটা রেমেডি তো আসলে কোথাও নাই। তিনি যেগুলো বলছেন সেটা প্রুফ করতে পারার জন্য আসলে সেই সময়ে যদি উনি বেঁকে বসতেন, তাহলে যদি উনি ওনার মতো পজিশন যদি ধরে রাখতেন যে না আমি করবো না, হুম, বা অ্যাটলিস্ট হচ্ছে কথা বলার চেষ্টা করা, সেই জায়গাগুলোকে অবজেকশনটা রেজ করার চেষ্টা করা, তাহলেও হয়তো কোনো না কোনো জায়গায় আলাপ আলোচনাগুলো সাধারণ মানুষের মধ্যে উঠতো। কিন্তু উনি তো যথাসময়ে সে কাজগুলো করেননি। একটা একটা গভর্নমেন্ট পরিবর্তন হওয়ার পরে পরিবর্তিত পরিস্থিতিতে হচ্ছে তিনি মুখ খুলছেন এবং নির্বাচিত সরকারের প্রতি আনুগত্য প্রদর্শন করে হচ্ছে আবার উল্টো কথাগুলো বলছেন। এখন সেটার তো অন্য ধরনের আবার মিনিং তৈরি হয়। ফলে তার উপরে জোর জবরদস্তি সঠিক হয়েছিল কিনা হয়নি, সেটাও তো আর আমাদের যাচাই করারও তো কোনো সুযোগ নেই। শুধু ওনার মুখের বক্তব্য ছাড়া অন্য তেমন কিছু কিন্তু এভিডেন্স আমাদের হাতে থাকছে না। কারণ আপনি প্রিভিয়াস গভর্নমেন্টের কাউকে নিয়ে এসে যে এটার জন্য বিচারের মুখোমুখি করবেন কিংবা কোনো আইনি প্রক্রিয়ার মধ্যে যাবেন, সেটাও আসলে একটা জটিল প্রক্রিয়া, বা হুম। ঘোষিত কোনো বা নির্ধারিত কোনো স্পেসিফিক আইনি প্রক্রিয়াও আসলে আমাদের এই এই সংবিধানে বলুন কিংবা সংবিধানের বাইরে অন্য কোনো আইনে তেমন কিছু বলা নেই কিন্তু। স্পষ্ট। তার মানে ওই যে একটা গান আছে, সেই গানে মানে যেমনে নাচাও তেমনি নাচি, রাষ্ট্রপতি সেই প্রথমটা আসলে, যে যেমনে একসাথে তাকে নাচানো হচ্ছে তেমনি তিনি নাচছেন। একটু আসি যে আদালতে যে মামলাগুলো, বিশেষ করে কথা বলতে চাই সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক। তিনি অনেকগুলো মামলায় তিনি কারাগারে আছেন। তার বিরুদ্ধে রায় জালিয়াতির মামলা, সেটি খারিজ হয়েছে বলে আমি পড়ছিলাম। আর দুর্নীতির মামলা, সেটিতে জামিনে আছেন, কিন্তু হত্যা মামলায় একের পর এক হত্যা মামলায় আছেন এবং গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। ডেভিড বার্গম্যান, ব্রিটিশ সাংবাদিক, তিনি এই বিষয়ে অনেক কিছু লিখছেন, এটি ত্রুটিগুলো তুলে ধরছেন তার কারাবাসের, এটি আইনি প্রক্রিয়া নিয়ে অনেক কিছু কথা বলছেন। আপনি আইনজীবী হিসেবে কি বলবেন যে আসলে তিনি কি যথার্থ বা আইনি প্রক্রিয়ার মাধ্যমেই আইনগতভাবেই তিনি আসলে কারাগারে আছেন, যেটিকে বলে ডিউ প্রসেস, সেটি মেনটেন হচ্ছে? আমার কাছে মনে হয় না। আমি শুরুতেই তাকে আসলে যেভাবে হাতকড়া পরিয়ে কারাগারে আনা হয়েছে, সেই সময় থেকেই এই প্রক্রিয়াগুলো নিয়ে ক্রিটিসাইজ করছি। যে একজন প্রাক্তন প্রধান বিচারপতি, তার বিরুদ্ধে যদি যে সমস্ত মামলাগুলো হয়েছে, রায় জালিয়াতি নিয়েও যে সমস্ত বক্তব্য এসছে, সেগুলো আসলে যথাযথ ফোরাম ছিল প্রশ্নগুলো তোলার,
সেই সময়ই। এখন যেভাবে ফৌজদারি মামলায় তাকে গ্রেপ্তার করা হচ্ছে, তাতে আসলে জুডিশিয়ারি একটা থ্রেটের মধ্যে পড়ে যাবে। কারণ একজন বিচারক যখন একটি রায় দেন, রায় দেওয়ার ক্ষেত্রে তার নিজস্ব কিছু ইমিউনিটি থাকে প্রফেশনাল জায়গা থেকে, সেটাকে রিভিউ করার সুযোগ থাকে। রিভিউ তো হয়েছে, ওনার দেওয়া জাজমেন্ট তো অধিকাংশ ক্ষেত্রে রিভিউ হয়ে আবার বাতিলও হয়ে গেল। ফলে যে জাজমেন্ট আপনার রিভিউ করে বাতিল করার সুযোগ আছে, সেটার জন্য ক্রিমিনাল লাইবিলিটি অ্যাসার্টেইন করতে পারার মতো কোনো এলিমেন্ট কিন্তু বাংলাদেশি আইনের মধ্যে অন্তত নাই। ফলে এটা গায়ের জোরে তাকে এরকম রায় জালিয়াতির কথা বলে কিংবা বিভিন্ন হত্যা মামলার মধ্যে গ্রেপ্তার দেখিয়ে তাকে কারাগারে আটকে রাখা, এটা অ্যাবিউজ অফ দ্য প্রসেস অফ ল ছাড়া আর কিছুই না। আইনি ব্যবস্থাটাকে, বিশেষত আমাদের ফৌজদারি আইনের বড় দুর্বলতা হলো যেই শাসকরাই আসেন, সেটা ইন্টারিম গভর্নমেন্ট, একটা নন পলিটিক্যাল গভর্নমেন্ট হোক কিংবা একটা পলিটিক্যাল গভর্নমেন্ট, তারা এটাকে বিরুদ্ধ মতকে দমন করার জন্য কিংবা তাদের অপছন্দ ব্যক্তিদেরকে শায়েস্তা করার জন্য মিথ্যা মামলা দিয়ে, ভৌতিক মামলা দিয়ে হচ্ছে গ্রেপ্তার করে বছরের পর বছর আটকে রাখার জন্য নানান ধরনের প্রপঞ্চ গড়ে তোলেন, নানান ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ গড়ে তোলেন। আমরা অন্তত ইন্টারিম গভর্নমেন্টের সময় মনে করেছিলাম যে তারা এই ব্যাড প্র্যাকটিস থেকে বের হবে, যেটা আওয়ামী লীগের আসলে 17টা বছরে ব্যাড প্র্যাকটিস গুলো চলেছে। আমরা মনে করেছিলাম যে তারা অন্তত এই কাউন্টার প্লে করবেন, যে না, আমরা এই ধরনের পথে যাব না, আইনের অপপ্রয়োগ কিংবা আইনটাকে ব্যবহার করে মানুষজনকে শায়েস্তা করা, বিরুদ্ধ মতের মানুষজনকে শায়েস্তা করা, এই রাস্তায় আমরা যাব না। কিন্তু সেটা হয়নি। সবচাইতে বেশি প্রতিহিংসা পরায়ণ হয়ে মামলা কিন্তু হয়েছে ইন্টারিম গভর্নমেন্টের সময়। বরঞ্চ কিছুটা রাশ টানতে দেখছি আমরা এই নির্বাচিত সরকারের সময়ে, কিছুটা স্যানিটি, কিছুটা বোধহয় নিয়ম নীতির মধ্যে আসার একটা চেষ্টা আমরা দেখতে পাচ্ছি। জানি না শেষ পর্যন্ত এই সরকারও কোন ক্যারেক্টার নিয়ে আসলে থাকবে বা কোন ক্যারেক্টার ধারণ করবে, কিন্তু আমরা ইনিশিয়ালি স্টার্টটা আসলে মোটামুটি পজিটিভই দেখতে পাচ্ছি, যে না, অতটা ভিন্ডিকটিভ হয়ে কেউ কারোর উপর চড়াও হচ্ছেন না। আপনি দেখবেন যে আম, প্রাক্তন বিচারপতি জাস্টিস শামসুদ্দিন চৌধুরী মানিকের উপরে হামলার ঘটনা ঘটেছে কোর্টের মধ্যে, এবং আরো অসংখ্য ব্যক্তি যারা বিভিন্ন কারণে গ্রেপ্তার হয়ে আদালতে গেছেন, আদালতে কিন্তু শারীরিকভাবে লাঞ্ছনা করার ঘটনা কিন্তু ঘটেছে, এবং অনেক ক্ষেত্রে আইনজীবীরা সেই ঘটনার মধ্যে অংশগ্রহণ করেছেন। সেটার বিরুদ্ধেও কিন্তু কোনো রকমের মামলা মোকদ্দমা হয়নি, আইনজীবীদেরকে কোনো রকমের প্রশ্নের মধ্যেও পড়তে হয়নি যে আপনি আদালতের মধ্যে যেরকম একটা ক্রিমিনাল অ্যাক্টিভিটিস করলেন, সেটার জবাবদিহিতাটা কে করবে। এবং আইনজীবী হিসেবে কাউকে শাস্তি দেওয়ার জন্য শারীরিকভাবে আঘাত করার মতো এখতিয়ার আমরা কোনো আইনজীবীরা রাখি কিনা, সেই প্রশ্নগুলো কিন্তু আমি সে সময়ে তুলেছি। এখন কথা হলো এই যে ওভারঅল একটা পরিস্থিতি, এবং আপনি যদিও প্রাক্তন প্রধান বিচারপতি নিয়ে প্রশ্ন করেছেন, আমি দেখছি সবার ক্ষেত্রেই বিষয়টা একই রকম ভাবে আসলে প্রয়োগ হয়েছে। এখন শাহরিয়ার কবির দীর্ঘদিন ধরে, শাহরিয়ার কবিরের প্রতি আসলে এক শ্রেণীর মানুষের তো ক্ষোভ অনেক দিনেরই। তো সেই ক্ষোভটাকে আপনি যদি আইনের প্রসেসের মাধ্যমে উপশম করার কিংবা তাকে হয়রানি করার জন্য সুযোগ তৈরি করে দেয় রাষ্ট্র, তাহলে রেসপন্সিবিলিটি তো রাষ্ট্রের। কারণ ফৌজদারি মামলায় একটা কথা আমি দীর্ঘদিন যাবৎ বলে আসছি, সেটা হচ্ছে ফৌজদারি মামলার বিচার করে রাষ্ট্র, আদালত না। আদালত হচ্ছে শুধু রেকর্ডিং অফিসারের মতো, ওনার সামনে যে সমস্ত তথ্যগুলো নিয়ে আসে, জেরা হয়, জবানবন্দি হয়, উনি শুনে একটা হচ্ছে তার মতামত দেন। কিন্তু পুরো বিচার প্রক্রিয়াটাই আসলে শুরু থেকে শেষ পর্যন্ত পরিচালনা করে হচ্ছে রাষ্ট্র। ফলে এখানে যদি ফেলিওরের কোনো প্রশ্ন আসে, সেই ফেলিওর কিন্তু রাষ্ট্রের। যদি কোনো অপব্যবহারের অভিযোগ আসে, সেই অভিযোগটা কিন্তু রাষ্ট্রের বিরুদ্ধে, এবং স্পেসিফিক্যালি দ্য গভর্নমেন্ট হুইচ ইজ ইন পাওয়ার। এখন এই পরিস্থিতিতে ইন্টারিম গভর্নমেন্ট এই অপকর্মগুলো চালিয়ে গেছে নির্দ্বিধায়, কোনো রকমের কারো কাছ থেকে বাধা পায়নি। এখন নির্বাচিত সরকার আসার পরে আমরা আশা করছি, এবং আসলে আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা বিশেষত আমি আমার জায়গাতে একজন নাগরিক হিসেবেও আমার অনুরোধ থাকবে হচ্ছে যে আইনের জায়গাটাকে এতটা নিচে না নামানোর জন্য, এটা প্রতিহিংসার একটা টোল হিসেবে যাতে ব্যবহার না করে। যদি যে ব্যক্তি অপরাধ করেছেন তাকে ছাড় দেওয়ার কোনো প্রশ্ন আসে না, তাকে বরঞ্চ বিচারে শাস্তি নিশ্চিত করে এক্সাম্পল তৈরি করা হচ্ছে আসলে আইনের বা বিচারের কাজ। সেটা অবশ্যই করতে হবে, কিন্তু যে ব্যক্তিটির অপরাধ নেই, যে ব্যক্তিটিকে মিথ্যা একটা হত্যা মামলায় জড়িয়ে আপনি বছরের পর বছর জেলে রাখছেন, সেটা আসলে আহ রীতিমতো সেই ব্যক্তির উপরে জুলুম ছাড়া আর কিছু না। আপনি বলছেন যে আদালত আসলে এটি আসলে ফৌজদারি মামলাটার প্রক্রিয়াটা আসলে সেটি রাষ্ট্রের দায় বা দায়িত্ব সবই রাষ্ট্রের উপরে, আদালত শুধুমাত্র শুনে ব্যবস্থা নেন। তো আদালত আসলে কি শুনে তাদেরকে জামিন দিচ্ছেন না, মানে এরকম ভুয়া মামলা বা ভৌতিক মামলার কথা বলছেন, মানে কি শুনছেন আদালত যে তাদের জামিন দিতে পারছেন না বা দিচ্ছেন?
দেখুন, জামিনের প্রক্রিয়াটা কিন্তু শুরু হয় নিম্ন আদালত থেকে, ম্যাজিস্ট্রেটের কাছেই হচ্ছে যখন তদন্ত পর্যায়ে থাকে তখন সেখানে আমরা জামিন চাই। এখানে একটা লং স্ট্যান্ডিং প্র্যাকটিস দাঁড়িয়ে গেছে যে ওনারা যেহেতু এটা মনে করছেন এবং দেখেই বুঝতে পারছেন পলিটিক্যাল মামলা হলে ওনারা জামিন দেবেন না, তারপর সেখান থেকে যেতে হয় সেশন কোর্টও পলিটিক্যালি কোনো না কোনো ভাবে ইনফ্লুয়েন্স থাকেন এবং ভয় থাকে তাদের মধ্যে, যদি আমি জামিন দিয়ে দিই পরে আমাকে ট্রান্সফার করে পাঠিয়ে দিল আরেক জায়গায়, পুরো আমার কেরিয়ারের জায়গাটাতে হয়তো অন্যরকম ভাবে একটা নেগেটিভ ইম্প্যাক্ট করতে পারে, তাহলে ওনারা এই ভয়ের জায়গা থেকে কিন্তু এই পলিটিক্যাল মামলাগুলোতে কোনো না কোনো কারণে রিলিফ দিতে চান না। পরে আমাদেরকে আসতে হয় কিন্তু হাইকোর্টে এবার অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে কি বেঞ্চগুলো স্বাধীনভাবে যখন কাজ করছিল তখন তাদের বিরুদ্ধে দিনের পর দিন সংবাদ সম্মেলন করে গেছেন হচ্ছে তৎকালীন আইন উপদেষ্টা। তিনি নানান জনকে হুমকি ধামকি দেওয়া, বিচারকের নামে প্রধান বিচারপতির কাছে কমপ্লেন করা, প্রধান বিচারপতি আবার টেক্সট মেসেজ পাঠিয়ে তাদেরকে কেন জামিন দিলেন, কে কোথায় জামিন পেলেন সেগুলো নিয়ে প্রশ্ন তোলা থেকে শুরু করে নানান ধরনের অপকর্ম কিন্তু করেছে। ফলে এই যে কালেকটিভ ভয় দেখানো বা ভয় ঢোকানোর যে প্রক্রিয়া, হাইকোর্টের জাস্টিসরাও কিন্তু রীতিমতো তখন আতঙ্কে ছিলেন যে আমি স্বাধীনভাবে কাউকে বেল দিলে তো এখন আমাকে রীতিমতো শোকজের মধ্যে পড়তে হচ্ছে। কিন্তু সেই এখতিয়ারই তো নেই, কনস্টিটিউশনই পরিষ্কার ভাবে বলছে আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগ স্বীয় দায়িত্ব পালনের ক্ষেত্রে তারা স্বাধীন থাকবেন। অ্যাপিলেট ডিভিশনের কিংবা চিফ জাস্টিসের কোনো এখতিয়ারই ছিল না হাইকোর্ট বিভাগের জাজদেরকে জিজ্ঞেস করা যে আপনি কেন জামিন দিলেন, হুম। এই জিজ্ঞেস করারই এখতিয়ার ছিল না। কিন্তু শোকজের ঘটনা তো ঘটেছে, পত্রিকাগুলো ফলাভাবে প্রচার করেছে এবং এই পত্রিকাতে নিউজ ফিডিং করা এবং এখানেও কিন্তু একটা চক্র কাজ করেছে পুরো সিস্টেমটাকে আরো দুর্বল করার জন্য, পুরো সিস্টেমটাকে মেলাইন করার জন্য। এখন আপনি আমাকে বলেন, আমি যদি কোনো একজন সুস্থ বুদ্ধি সম্পন্ন কোনো একটি বেঞ্চের কাছে গিয়ে যদি পার্টিকুলার কোনো একটা পলিটিক্যাল কেস, মোটিভেটেড কেস জামিন চাই, উনি স্বাধীনভাবে তার চিন্তাটাকে প্রয়োগ করার ক্ষেত্রে তো 100 বার ভাববেন। এটা তো শুধু মামলার বিষয় না, এটা এটা পরক্ষণেই হয়তো দেখা যাচ্ছে কি পত্রিকাতে আইনমন্ত্রী বক্তব্য দিতে শুরু করলেন যে আহ, হাইকোর্টের জাস্টিসরা তো রীতিমতো ফ্যাসিস্টের সহযোগী, ওনারা তো জামিন দিয়ে দিচ্ছেন, আমরা তো আটকাতে পারছি না। এখন এই যে কমেন্ট করাটাও যে কন্টেম্প্ট, এইটা যে এই এখতিয়ার যে তাদের নাই, কমেন্টও যে করা যায় না, এই পরিমিত বোধটুকুই তো আসলে ইন্টারিম গভর্নমেন্টের সময় আমরা দেখিনি। যদিও নির্বাচিত সরকারের সময় আমরা এখনো পর্যন্ত কোনো ফাউল কমেন্ট কারো কাছ থেকে কিন্তু পাইনি এখনো পর্যন্ত, কিন্তু আমরা ইন্টারিম গভর্নমেন্টের সময় র্যান্ডম ফাউল কমেন্ট গুলো কিন্তু পেয়েছি, যাদের প্রত্যেকটা কমেন্টের বিরুদ্ধে কিন্তু কন্টেম্পট অফ কোর্টের জন্য তাদের বিরুদ্ধে প্রসিডিং ড্র করা উচিত ছিল। কিন্তু এই যে আপনি কিছুক্ষণ আগে যেটা বললেন, যে সরকারই আসে আমাদের বিচার ব্যবস্থা তো আসলে কোনো না কোনো কারণে তাদের আহ, কিভাবে যেন অনুগত হয়ে পড়ে বা হয়ে পড়তে বাধ্য হন। কারণ হচ্ছে এটা তো ডিগনিটির প্রশ্ন, আপনি বিচার ব্যবস্থাটাকে, তার ডিগনিটিটাকে, তার যে জায়গায় থাকার কথা সেখানে যাদের রাখার কথা, হুম। রক্ষাকর্তা হওয়ার কথা, তারাই কিন্তু দুর্বল করেন বারবার। এই কারণে ফলে হচ্ছে কোর্টও তো আসলে ফাংশন করতে পারে না। ফলে কোর্ট যেহেতু ফাংশন করতে পারে না, তাহলে আসলে সরকারের বিষয়ে আসে, মানে আরেকটি কথা বলি, যেহেতু সরকার আসলে সরকারের উপরে নির্ভর করে, সেখানেও এরকম একরকম যেমনি নাচাও তেমনি নাচির মতো অবস্থা মনে হয়ে যায়, যেভাবে চায় সেরকমই একরকম রায় হয় বা হয় না, জামিন হয় বা হয় না। সেখানে এখন নতুন সরকার এসছে, আপনি আসার কথা বলছেন, কিন্তু ওই মানে আমি যেটি বলছিলাম, কারণ আমি বলছি কারণ হচ্ছে এটি নিয়ে আমি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, জাতিসংঘ থেকে শুরু করে বিভিন্ন সংস্থা, আসলে আপনিও বলছেন শাহরিয়ার কবির বা সাবেক প্রধান বিচারপতি সাংবাদিকদের নামে যে মামলাগুলো আছে সেগুলো নিয়ে বলছে। এখন আপনি মনে করেন যে যেহেতু সরকার পরিবর্তন হয়েছে, এখন আদালতের এই প্রক্রিয়াগুলো পরিবর্তন হবে, বা নাকি আসলে তারা তো অনেকেই আওয়ামী পন্থী হিসেবে পরিচিত, ফলে আহ, এদিকে আবার বিএনপি আওয়ামী লীগের সাথে একটা শত্রুতাপূর্ণ বা জায়গা আছে, ফলে আসলে বিষয়টা ওই জায়গায় থেকে যাবে, এভাবেই চলতে থাকে। কি মনে হয় আপনার? না, আমার কাছে মনে হয় যে আমরা পরিবর্তনটা অলরেডি উপলব্ধি করছি এবং নির্বাচিত সরকার আসার পরে কোর্টগুলো যেভাবে ফাংশন করছে, আমরা যদিও এখন লং ভ্যাকেশনের মধ্যে আছি, ভ্যাকেশনের আগ পর্যন্ত আমরা যে ক্যারেক্টারটা দেখেছি নির্বাচনের পর পর, অনেক ক্ষেত্রে আমরা দেখছি যে কোর্টগুলো তাদের নিজেদের মতো করে ফাংশন করছে। আমি এর বাইরে অন্য কোনো বিশেষণ ব্যবহার করতে চাই না, কিন্তু ফাংশন করছে। এবং কোর্ট তো আসলে কে আওয়ামী লীগ কে বিএনপি সেটা দেখার তো দায়িত্ব কোর্টের না। এই কথাগুলো যারা বিএনপি পন্থী আইনজীবী হিসেবে পরিচিত, আম, আমি অনেককেই দেখেছি যাদেরকে আসলে খুব শ্রদ্ধার সাথে এই নামগুলো বলতে হয়, তারা নিজেরাও বলছেন যে আপনি আওয়ামী লীগ বিএনপি দেখছেন কেন, তাহলে আগের গভর্নমেন্টের সাথে আপনাদের পার্থক্য কি? আমাদের ফর্মার চিফ জাস্টিস জনাব রেফাত আহমেদ থাকার সময় ওনার কোর্টেই আমি এই হিয়ারিং গুলো করতে শুনেছি বারবার, যারা বিএনপির রাজনৈতিক পদ
আহ, পদে আছেন এবং তারা একই সাথে আইনজীবীও, তারা নিজেরাই কোর্টে বলছেন যে আপনি এখানে আওয়ামী লীগ হিসেবে তাকে ট্রিট করছেন কেন? আপনার কাছে তো আসছে হচ্ছে একটি মামলা, সেখানে যে পেপারস গুলো আছে এবং তার বিরুদ্ধে কি অভিযোগ আছে সেইটার প্রেক্ষিতে হচ্ছে আপনি একজন ব্যক্তিকে বা একজন বিচার প্রার্থীকে আপনি বিচার করবেন। আপনারা তার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড দেখার তো এখানে কোনো জায়গাই নেই, এটা তো পলিটিক্যাল কোর্ট না। পলিটিক্যাল কোন রকমের কোনো এজেন্ডা তো কোর্টের থাকারই কথা না। এইটাই আসলে মূল কথা। কিন্তু এখন আমরা হাইকোর্ট ডিভিশন অন্তত দেখতে পাচ্ছি যে অনেক বেঞ্চই, যেসব বেঞ্চ, আমি বলছি অনেক বেঞ্চ বলতে বোঝাচ্ছি যে অনেকগুলো বেঞ্চে যেখানে হয়তো আমি গেছি সেগুলোতে অনেককেই দেখছি যে আসলে স্বাধীনভাবে ওনারা কাজ করতে শুরু করেছেন। আমি আশাবাদী যে এখানে রাজনৈতিক প্রতিহিংসার জায়গায় কাজ করবে না, এবং ওনারা যেহেতু পজিটিভলি স্টার্ট করতে চাচ্ছেন, এখানে এক ধরনের শুভবুদ্ধির উদয় আসলে প্রত্যেকের মধ্যেই হবে। সেটি নিশ্চয়ই প্রত্যাশা। একদম একটা শেষ প্রশ্নের জায়গায় একটু আপনার কাছে জিজ্ঞাসা করি যে সংসদে আপনিও শুনেছেন নিশ্চয়ই যে জিজ্ঞাসা পুলিশ হত্যার বিচার নিয়ে সংসদ সদস্য বিরোধী দলের আক্তার হোসেন তিনি একটা প্রশ্ন করছেন যে পুলিশ হত্যার বিচার, তখন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি আশ্বস্ত করছেন যে জুলাই সুরক্ষা অধ্যাদেশ, জুলাই যোদ্ধাদের জন্য যে ইন্ডেমনিটি একটা অধ্যাদেশ জারি করা হয়েছে সেটি আছে, ফলে আসলে, এবং তিনি বলছেন যে একাত্তরের পরে মুক্তিযুদ্ধের পরে রাজাকার হত্যার বিচার যেমন হয় নাই, পুলিশ হত্যার বিচারও সেরকমটা হবে না। আপনি এটির আসলে কিভাবে এই বিষয়টিকে ব্যাখ্যা করেন, এবং এই জুলাই মানে সেই অধ্যাদেশটা নিয়েও একটু জানতে চাই যে ইন্ডেমনিটি দেওয়ার যে অধ্যাদেশটা সেটিরই আইনি জায়গাটা আসলে কোথায়? দেখুন, ইন্ডেমনিটি দেওয়ার অধ্যাদেশ তো আমাদের ইতিপূর্বেও ছিল, আবার সেই ইন্ডেমনিটি অধ্যাদেশ বাতিল হয়ে গিয়ে তার উল্টো অ্যাকশনের ঘটনাও কিন্তু আমরা দেখেছি। একদম সর্বশেষ ইন্ডেমনিটি যদি আপনি 2004 সালের ঘটনাও যদি মনে করেন, যে অপারেশন ক্লিন হার্টের যে সমস্ত আর্মিদের অপারেশনে যারা মারা গিয়েছিলেন সেটার যে ইন্ডেমনিটি দেওয়া হয়েছিল, সেটার কিন্তু হাইকোর্ট পরবর্তীতে কিন্তু আনকনস্টিটিউশনাল বলে বাতিল করেছে। বাতিল করার পরে কিন্তু আহ, সেইটাতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের ক্ষতিপূরণ পাওয়ার মতো পথও কিন্তু ওই জাজমেন্টের মাধ্যমে তৈরি হয়েছে। সেই জাজমেন্ট যেদিন প্রনাউন্স হয় সেদিন আমি নিজেই উপস্থিত ছিলাম আদালতে, শুনছিলাম যে পুরো জাজমেন্টটাতে কি আছে কি নেই। ফলে ইন্ডেমনিটি দেয়া হয়েছে যেটা, সেই দেওয়ার ক্ষেত্রে আইনগত সুযোগ আমাদের কনস্টিটিউশনের মধ্যে আছে ইন্ডেমনিটি দেওয়ার। ইন্ডেমনিটি কত পিরিয়ড থেকে কত কোন সময়টা দিয়েছে সেটা আসলে এখানে খুবই বড় রকমের ফ্যাক্টর, যেটা স্বরাষ্ট্রমন্ত্রী প্রথমে কিন্তু বলেছিলেন যে আম, পুলিশ হত্যার বিচারও হবে, কোনগুলো হতে পারবে বা কোনগুলো হতে পারবে না। যদি আমি ইন্ডেমনিটিটাকে বহাল রাখি সেক্ষেত্রে আসলে ইন্ডেমনিটির যে পিরিয়ডটা আছে ওই পিরিয়ডের মধ্যে যদি ঘটনা ঘটে থাকে সেই ঘটনাগুলোর বিচার হবে না। এখন ধরেন অনেকগুলো ক্ষেত্রে হিট অফ দ্য মোমেন্টের একটা বিষয় আমরা অনেক ক্ষেত্রে মার্ডার কেসের মধ্যে আমরা ইয়ে করি যে হঠাৎ করে ওই রকম ইনস্টিগেশন যদি থাকে তাহলে রিয়েক্ট করার কারণে যদি কেউ কারো মৃত্যু ঘটে সেটাও কিন্তু একটা ডিফেন্সের একটা বড় রকমের জায়গা। ধরেন পুলিশ গুলি করছে, পাল্টা যদি এখন ইটের আঘাতে যদি একজন পুলিশ অফিসার মারা যায়, তাহলে সেই পুলিশ অফিসার মারা যাওয়ার কেস ইন্ডেমনিটি যদি দেয়, তাহলে সেক্ষেত্রে আপনার ইন্ডেমনিটিটা তো কাইন্ড অফ জাস্টিফিকেশন থাকবে, যেহেতু আহ, অন্তত 14-15শোর মতো মানুষকে গুলি করে মারার ঘটনা তো সেই সময় ঘটেছে, এটা তো সত্যি। কিন্তু ধরেন যেই সময়টা ইন্ডেমনিটি পিরিয়ড পার হয়ে যাওয়ার পরেও যদি কোনো পুলিশ হত্যাকাণ্ড হয় সেটার বিচার কেন হবে না? সেটা তো বিচার না হওয়ারই কোনো যুক্তিসঙ্গত কারণ নেই। আর এখানে বোধ হয় আইন উপদেষ্টার মুখে শুনেছিলাম, আইন উপদেষ্টার যখন সংবাদ সম্মেলন করছে তখন তার মুখে যেটি শুনেছিলাম 2024-এর 1 জুলাই থেকে 31 আগস্ট পর্যন্ত 31 আগস্ট পর্যন্ত। জি, রাজনৈতিক প্রতিরোধের উদ্দেশ্যে সংঘটিত কর্মকাণ্ডের দায় মুক্তি, মানে 5 আগস্ট পতন হয়ে গেল, তারপর তো আর পুলিশের গুলির ঘটনা ঘটে নাই, তখন 31 আগস্ট পর্যন্ত দেওয়ার যৌক্তিকতা আপনার কাছে কি মনে হয়? এইটা মানে একটু আমার কাছে যেটা সেই সময় মনে হয়েছিল যে স্ক্রুটিনি করাটা খুব জরুরি ছিল, যে কোনটা ওই সুযোগটা অন্তত রাখা উচিত ছিল, যে কোনটা আসলে আম, জুলাইয়ের ঘটনার পরিপ্রেক্ষিতে ঘটনা আর কোনটা আসলে ব্যক্তিগতভাবে আক্রমণের জায়গা। এখন কেউ যদি ব্যক্তিগতভাবে কাউকে আক্রমণ করে বসেন সেটা তো আর জুলাইয়ের অভ্যুত্থানের কোনো ঘটনা কিন্তু না। তো সেই জায়গাগুলোতে অনেক ক্ষেত্রেই রিপারকাশন হয়েছে, রিপারকাশনটাকেও ইন্টারিম গভর্নমেন্ট মনে করেছে যে না, একটা ম্যাগনিটিউডে সেটাকে ঘটার ক্ষেত্রে তো ট্রিগারিং করেছে হচ্ছে জুলাই অভ্যুত্থানে পুলিশ যেভাবে র্যান্ডমলি গুলি করে মানুষ মেরেছে সেটা। সে কারণে 31 আগস্ট পর্যন্ত তারা সময়টাকে নির্ধারণ করেছেন, তার পরবর্তী সময়টাকে এই জন্য আর দেননি। কিন্তু আমার মনে হয় যে এটাও ইন্ডিভিজুয়ালি স্ক্রুটিনি করা খুব প্রয়োজন ছিল, যে কোনটা টার্গেটেড কিলিং কিংবা জুলাই অভ্যুত্থানের রিপারকাশনও যদি আমরা চিন্তা করি, অ্যাটলিস্ট একটা লেজিটিমেসি দেওয়ার জায়গা থেকেও যদি চিন্তা করি,
তাহলে এটাকে আলাদা করাটা খুব জরুরি ছিল, কারণ যে ব্যক্তি মারা গেছে সে ব্যক্তিরও তো রাষ্ট্রের কাছে অধিকার আছে, সেটা তার যে পরিচয়ই হোক না কেন, সেটা দেশের নাগরিক হিসেবেই তার তো বিচার পাওয়ার অধিকার তো আছেই। তার অ্যাটলিস্ট পরিবারের তো সেই অধিকারটা থাকে, সেটা কোনো আইন দিয়েই তো আসলে বাতিল করে দেওয়া যায় না। সেগুলো হয়তো ভবিষ্যতে এগুলো নিয়ে হয়তো প্রশ্ন উঠবে, সেগুলো হয়তো আমাদের অপেক্ষা করতে হবে যে কিভাবে ফাইনালি হচ্ছে বিষয়টাকে গিয়ে সেটেল। কিন্তু ওই যে ওই যুক্তিটা, রাজাকার হত্যার বিচার যেহেতু হয়নি, পুলিশ হত্যার বিচারও হবে না আশ্বস্ত করছেন, এই যুক্তিটা আপনার কাছে কেমন মনে হয়? আসলে রাজাকার হত্যার বিচারের ক্ষেত্রে যে ঘটনাগুলো ঘটেছে, ধরুন বিহারীদের হত্যা করার ঘটনা ঘটেছে প্রচুর, যেহেতু তাদেরও ইনভলভমেন্টটা ছিল যে তারা পাকিস্তান আর্মিদেরকে সহযোগিতা করেছে, রাজাকার হিসেবে আলবদর হিসেবে কাজ করেছে। এখন রাজাকারদের বিচার একদম হয়নি, সেটা যদি হতো তাহলে তো আসলে আন্তর্জাতিক ট্রাইব্যুনালটা গঠন করে আবার বিচার প্রক্রিয়া শুরুই হতো। বিচার তো কিছু না কিছু হয়েছে, এবং ওটা তো সেই হচ্ছে রাজাকারদের বিচার, কিন্তু রাজাকার হত্যার বিচার হয়নি, মানে স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলছেন। রাজাকার রাজাকার হত্যার right, যেহেতু বিচার হয়নি, রাজাকার পুলিশ হত্যা, হত্যার বিচার হবে জি, না। জি। ওটার একটা জাস্টিফিকেশন তৈরি করার ওনারা হয়তো চেষ্টা করছেন, যে মানে ওই রিপারকাশনের কথা যেটা বলছি, যে মুক্তিযুদ্ধে যে অ্যাট্রোসিটি গুলো আসলে তারা চালিয়েছিল, রাজাকাররা যে অ্যাট্রোসিটি চালিয়েছিল, অনেক ক্ষেত্রে মুক্তিযোদ্ধারা তো পরবর্তীতে রাজাকার হত্যাও করেছে। হুম। সেইটার বিচার তখন না হওয়ার জন্য কিন্তু একটা ইন্ডেমনিটির তখন ব্যাপার কিন্তু তখন থাকে। ওইটাকেই হয়তো জাস্টিফিকেশন হিসেবে উনি আহ, বলেছেন যে রাজাকার হত্যার বিচার না হলে আসলে পুলিশ হত্যার বিচারটা হবে না। সেটাও তো ওই স্পেসিফিক টাইম ফ্রেমের মধ্যেই থাকতে হবে, 31 আগস্ট পর্যন্ত। তারপরের ঘটনাগুলোকে কোনোভাবেই তো আর কোনো সুরক্ষাও দেওয়া নেই, সেটা বিচার না হওয়ার আসলে প্রশ্ন। আচ্ছা। এবং তারপরে এখন যেমন দেখা যাচ্ছে যে রাজাকার বা আলবদর আল শামস নেতাদের নামে শোক প্রস্তাব হচ্ছে, পরবর্তীতে আসলে পুলিশ হত্যা বা পুলিশের প্রধান, সাবেক আইজিপি, স্বরাষ্ট্রমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী, তাদের নামে তাদের শোক প্রস্তাব হওয়াটা একদম জায়েজ হবে, যদি ওই যুক্তিটা ধরি আর কি, যে পুলিশ হত্যা, রাজাকার হত্যার বিচার হবে, পুলিশ হত্যার বিচার হবে না, রাজাকারদের না, নামে ওইটার সংসদে শোক যে প্রস্তাব। শোক প্রস্তাবের ব্যাপারটাতে কিন্তু একটা অন্যরকম বিষয় আছে। শোক প্রস্তাবের ব্যাপারটাকে যদি আপনি একটু অবজেক্টিভলি দেখার চেষ্টা করেন, যে যাদের নামে শোক প্রস্তাব হয়েছে তারা কিন্তু হরে ধরে শুধু রাজাকার বলেই কিংবা অন্য পরিচিতির কারণে শোক প্রস্তাব হয়েছে তা না, কোনো না কোনো সময়ে তারা সংসদ সদস্য ছিলেন যারা তাদের নামে কিন্তু শোক প্রস্তাব তুলে হয়েছে। এখন ধরেন বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতিতে শেখ হাসিনাকে স্বৈরাচার, ফ্যাসিস্ট, আমরা গণহত্যাকারী নানান অভিযোগ বিশেষণে বিশেষায়িত করছি। তিনিও তো ধরেন একটা পর্যায়ে তো নির্বাচিত সংসদ সদস্য ছিলেন, তাহলে কোনো কারণে যদি অসুস্থতার কারণে যদি তার মৃত্যু ঘটে, তাহলে তার নামেও তো শোক প্রস্তাব নিতে হবে। এখন তো একদল তখনও বাধা দেবে যে শেখ হাসিনার শোক প্রস্তাব তো হতে পারবে না।